শুভ অপরাহ্ন শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমার নাম অনুজিৎ রায়, সপ্তম শ্রেণীর। আমি একজন গণিত শিক্ষক। আমি যে বিদ্যালয়ে শিক্ষকতা করি সে বিদ্যালয়টির নাম হচ্ছে বড়মগবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টি ঢাকা জেলার তেজগাঁও থানা শিক্ষা অফিসের অন্তর্ভুক্ত। আচ্ছা, এখন তো তোমাদেরকে আজকে তোমাদেরকে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে যে সপ্তম শ্রেণীর সপ্তম অধ্যায়ের যে সরল সমীকরণের লেখচিত্র, এবং এই লেখচিত্রের উপরে ধারাবাহিকভাবে কয়েকটি ক্লাস আমি নিয়েছি। আজকে আমরা এই বিষয় নতুন একটি বিষয় আলোচনা করব। এই যে আজকে আলোচিত বিষয়টি তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ, এবং নিচে আমার নাম, পদবি এবং শিক্ষা প্রতিষ্ঠানের নাম, থানা এবং জেলার নাম তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা, আজকে তোমাদেরকে লেখচিত্রে এক চলক বিশিষ্ট সরল সমীকরণের সমাধান আমরা ইতিমধ্যেই শিখেছি, এবং সেখানে আমরা প্রতিস্থাপন, বজ্রগুণন, এরপরে বিনিময় বিধি, বিভিন্ন বিধি ক্ষেত্র বিশেষে আমরা প্রয়োগ করেছি। এখন আমরা লেখচিত্রের মাধ্যমে একটি সরল সমীকরণ কিভাবে সমাধান করা যায় সেটি তোমাদেরকে দেখাবো, এবং এটি হচ্ছে একটি এক চলক বিশিষ্ট সরল সমীকরণ। ওয়েলকাম ইন অনলাইন ক্লাস। এই যে তোমরা আলোচিত বিষয়টি তোমরা দেখতে পাচ্ছ, লেখচিত্র, যার উপরে বেশ কয়েকটি ক্লাস করা হয়েছে। আচ্ছা, আজকে তোমরা এবং এর মধ্যে আমরা কিন্তু এবং দ্বিচলক বিশিষ্ট সরল সমীকরণকে কিভাবে লেখচিত্রের মাধ্যমে উপস্থাপন করা যায় সেটিও কিন্তু স্লাইডের মাধ্যমে আমি দেখিয়েছি, এবং এ সংক্রান্ত সৃজনশীল প্রশ্নগুলো কিন্তু দিয়েছি, এবং আশা করি তোমরা পূর্বের আলোচিত বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছো। তারপর যদি তোমাদের কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই ইনবক্সে জানাবে। আচ্ছা, দেখো তো নিচে কি লেখা আছে পার্টিসিপেন্টসরা, দেখো কি লেখা আছে, একটু পড়ো। লেখের মাধ্যমে সরল সমীকরণ সমাধান। লেখের মাধ্যমে সরল সমীকরণের সমাধান। আচ্ছা, এবং এই যেই সরল সমীকরণটি সমাধান করব সেটি হচ্ছে এক চলক বিশিষ্ট সরল সমীকরণ। আচ্ছা, এখন কিন্তু সেটা সমাধান করার একটা সাধারণ পদ্ধতি আছে। এক চলক বিশিষ্ট সরল সমীকরণকে লেখের মাধ্যমে সমাধান করার একটি সাধারণ পদ্ধতি আছে। নিচে সে পদ্ধতিটি তোমরা একটু দেখো এবং চিন্তা করো। একটু পড়ো যে নিচে সমাধান পদ্ধতিটি, একটু তোমরা পড়ো। এই সরল সমীকরণের সমাধান করতে হবে, যেখানে এ সমান নয় সি প্রদত্ত সমীকরণ, যেখানে সি সমান না, হ্যাঁ এই জন্য, হ্যাঁ তারপরে প্রদত্ত সমীকরণের প্রত্যেক পক্ষে y ধরলে y সমান ax প্লাস b এবং y সমান cx প্লাস b এই দুটি সমীকরণ পাওয়া যাবে। এখন এই সমীকরণ দ্বয়ের লেখ অঙ্কন করলে দেখা যাবে তারা পরস্পর ছেদি দুটি সরলরেখা। তাদের ছেদবিন্দু উভয় সরলরেখার অবস্থিত হওয়ার তাদের স্থানাঙ্কর ধারা উভয় সমীকরণ সিদ্ধ হবে। সুতরাং এই ছেদবিন্দু বুঝি প্রদত্ত সমীকরণের বীজ বা চলক এক্স এর মান। আচ্ছা, এখন এটা একটু বুঝিয়ে দেওয়া দিচ্ছি, যে সেটি হচ্ছে যে এখানে দেখো একটা সমীকরণ দেওয়া আছে ax প্লাস বি ইকুয়াল টু cx প্লাস ডি। এখানে তোমরা বলো তো যে চলক কোনটি এই সমীকরণটিতে? এই যে এক্স। আর এ বি সি ডি এরা হচ্ছে ধ্রুবক, এবং এদের দ্বারা যে কোনো জানা সংখ্যাকেই নির্দেশ করা যায়। সেই জানা সংখ্যাটি পূর্ণ সংখ্যাও হতে পারে, ভগ্নাংশ হতে পারে, দশমিক ভগ্নাংশ হতে পারে। এবং এখানে একটি শর্ত কিন্তু দেওয়া আছে, এ ইজ নট ইকুয়াল টু সি। এবং আমরা এই শর্ত মেনেই কিন্তু আমরা এ ধরনের সরল সমীকরণ সমাধান করব। আচ্ছা, এখন তোমরা যারা পার্টিসিপেন্টসরা তাদেরকে কিন্তু ইতিমধ্যে আগে
আগে একটি দ্বিচলক বিশিষ্ট সরল সমীকরণকে কিভাবে লেখের মাধ্যমে উপস্থাপন করা হয় সেটি কিন্তু আমি দেখিয়েছি এবং দেখা গিয়েছে যে একটি দ্বিচলক বিশিষ্ট সরল সমীকরণকে যখন আমরা মানে এই এক্স এর কিছু ইচ্ছামূলক মানের উপর ভিত্তি করে ওয়াই এর মানগুলো নির্ণয় করি এবং এক্স ও ওয়াই এর মান যুগলকে আমরা কতগুলো বিন্দু হিসেবে চিহ্নিত করি এবং বিন্দুগুলোকে আমরা ছক কাগজে স্থাপন করি এবং ছক কাগজে স্থাপন করার পর বিন্দুগুলোকে যখন সংযোজন করি তখন কিন্তু একটি সরলরেখা পাওয়া যায়। এখন এখানে দেখো যে ax প্লাস বি সমান cx প্লাস বি, এটা হচ্ছে একটাই সরল সমীকরণ এবং এক চলক বিশিষ্ট সরল সমীকরণ। তাহলে এটাকে যেটা করতে হবে যে এই বাম পক্ষ এবং ডান পক্ষ যেহেতু সমান, এই জন্য উভয় পক্ষকে আমরা y হিসেবে ধরব। তখন দেখা যাবে যে y হিসেবে যদি ধরি তখন আমরা এই যে দ্বিচলক বিশিষ্ট দুটি ভিন্ন সমীকরণ কিন্তু গঠন করতে পারি। একটা আছে y ইকুয়াল টু ax প্লাস বি, আর একটা আছে y ইকুয়াল টু cx প্লাস ডি। এটা কি তোমরা বুঝতে পেরেছো? জি স্যার। কারণ এখানে বাম পক্ষ ডান পক্ষ সমান, তাইলে আমি আমি উভয় যে কোনো একটা পক্ষকে ওয়াই ধরলেই দেখা যাবে যে ওয়াইটা বাম পক্ষেরও বাম পক্ষে যা আছে সেটারও সমান হচ্ছে, আবার ওয়াই ডান পক্ষে যা আছে তারও সমান হচ্ছে। এবং তখন দেখা যাবে যে ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস বিতে আমরা এক্স এর কিছু ইচ্ছামূলক মান নিয়ে সেটির উপরে ওয়াই এর মান বের করব এবং এক্স ও ওয়াই কে ক্রমযোগ হিসেবে ধরে যে কয়েকটা ক্রমযোগ পাওয়া যাবে সেগুলোকে আমরা ছক কাগজে বিন্দু হিসেবে উপস্থাপন করব। তারপর বিন্দুগুলোকে সংযোজন করলে y ইকুয়াল টু এক্স প্লাস বি সমীকরণের একটি লেখ পাওয়া যাবে। ঠিক একইভাবে আমরা y ইকুয়াল টু সি এক্স প্লাস ডি এই সমীকরণের লেখ অঙ্কন করার সময়ও একই কাজ করব। তখন দেখা যাবে যে দুইটা সরলরেখা পাওয়া যাবে এবং সরলরেখা দুটি একটা একটাকে কিন্তু ছেদ করবে এবং ছেদ করলে দেখা যাবে যেই বিন্দুটাতে ছেদ করেছে ওই বিন্দুটার স্থানাঙ্ক আমরা বের করব এবং ওই বিন্দুটির যে ভুজ হবে সেটি হচ্ছে এই যে ax প্লাস বি ইকুয়াল টু cx প্লাস ডি সমীকরণের বীজ এবং ওই বীজটাই অর্থাৎ যে এবং ওই ছেদ বিন্দু ভুজটাই এই সমীকরণের সমাধানকে নির্দেশ করবে। যাই হোক, এই পদ্ধতির আমি একটি উদাহরণ দিয়ে দেখাচ্ছি। এই যে দেখো নিচে কি লেখা আছে একটু পড়ো। 1 মাইনাস 2x ইকুয়াল 4x মাইনাস 5 সমীকরণটি লেখের সাহায্যে সমাধান করো। সমাধান করো, কারণ এমনিতে তোমরা যখন যে অনুশীলনী 7.1 যখন তোমরা করেছিলে, তোমরা এ ধরনের সমাধান যে করেছিলে সেটি মনে আছে তোমাদের? জি স্যার। হ্যাঁ, জি স্যার। তখন কি করেছিলাম? তখন আমরা যেটা করেছিলাম সেটি হচ্ছে যে যেই পদে চলক আছে তাদেরকে আমরা বাম পক্ষে স্থানান্তর করেছি, আর যেই পদগুলোতে চলক নেই অর্থাৎ ধ্রুবক পদগুলোকে ডান পক্ষে স্থানান্তর করেছি। এবং আরেকটা আমরা নিয়ম অনুসরণ করেছিলাম যে সেটি হচ্ছে যে এই যেই পদগুলো ডান পক্ষ থেকে বাম পক্ষে স্থানান্তর করেছি সেগুলোর ক্ষেত্রে সাইন চেঞ্জ করেছি, আবার একইভাবে যেই পদগুলোকে বাম পক্ষ থেকে ডান পক্ষে স্থানান্তর করেছি তাদেরও সাইন চেঞ্জ করেছি। এরপর সরলীকরণের মাধ্যমে আমরা এই সরল সমীকরণে যে চলকটি দেওয়া আছে সেই চলকটির মান নির্ণয় করেছি। তবে এখানে আমরা এই সমাধানটি লেখের মাধ্যমে করব। দেখো কিভাবে আমরা করছি সমাধানে। এই যে সমাধান, দেখো তো নিচে কি লেখা আছে। মনে করি y সমান 1 মাইনাস 2x ইকুয়াল 4x মাইনাস 5। আচ্ছা, এখন আমরা এখানে এই যে 1 মাইনাস 2x ইকুয়াল টু 4x মাইনাস 5 প্রশ্নের মধ্যে দেওয়া আছে, আমি 1 মাইনাস 2x এর আগে y সমান চিহ্ন দিয়েছি, এটা দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। হ্যাঁ, এবং এখানে মনে করিটা এই জন্য লিখেছি যে কারণ এক্স হচ্ছে যে একটা চলক, তাহলে একটা চলক আর এবং ওয়ান এবং দেখা গেছে যে এই যে একটা টু হচ্ছে যে একটা জানা সংখ্যার সাথে যদি একটা চলক গুণ করি গুণফলটাও কিন্তু একটা চলক হয়। আবার এই চলকটাকে কি ঋণাত্মক মানের সাথে যদি আমি ওয়ান যোগ করি তাহলে দেখা যাবে 1 মাইনাস 2x পুরাটাই কিন্তু একটা চলক হচ্ছে। কিন্তু এবং এই চলকটিকে আমি একটা নতুন চলক y হিসেবে ধরে নিয়েছি। ঠিক একইভাবে যেহেতু চলক তাহলে 4x মাইনাস 5 পুরাটাই একটা চলক হবে এবং যেহেতু এই 4x মাইনাস 5 এই রাশিটি যেহেতু আগের রাশিটির সমান এবং আগের রাশিটিকে আমি y এর সমান ধরেছি, তাহলে এই রাশিটাও y এর সমান হবে। এই জন্য আমি লিখি মনে করি y সমান 1 মাইনাস 2x ইকুয়াল টু 4x মাইনাস 5। সবাইকে এইটুকু ক্লিয়ার হয়েছে সবার কাছে? জি স্যার।
আমার উদ্দেশ্য হচ্ছে যে এই যে যেই এক চলক বিশিষ্ট একটা সমীকরণ দেওয়া আছে y কে ধরে নিলে যেটা আমরা পাবো যে দ্বিচলক বিশিষ্ট দুইটা সমীকরণ কিন্তু পেয়ে যাব। আচ্ছা, এখন তোমরা একটু দেখো পরের স্টেপটা। এই যে দেখো y সমান যেহেতু 1 মাইনাস 2x, তাহলে আমরা কি লিখতে পারি? y ইকুয়াল টু 1 মাইনাস 2x এটাও লিখতে পারি, আবার y ইকুয়াল টু 4x মাইনাস 5 এটাও লিখতে পারি। তাহলে কিন্তু দেখা যাবে যে এই যে দ্বিচলক বিশিষ্ট দুইটা সমীকরণ কিন্তু গঠিত হচ্ছে। তাহলে এই যে এখন এই যে এই নিচে লেখা আছে এখন y ইকুয়াল টু 1 মাইনাস 2x এবং y ইকুয়াল টু 4x মাইনাস 5 সমীকরণ দ্বয়ের লেখ অঙ্কন করি। এই লাইনটা তোমরা বুঝতে পারছো কিনা? জি স্যার। এই যে দেখো y ইকুয়াল টু, আমি সবই ঠিক আছে, আমি শুধু একটা y ইকুয়াল টু লিখেছি, কারণ তাহলে দেখা যাবে যে yটা হচ্ছে 1 মাইনাস 2x এরও সমান হচ্ছে, আবার y আবার 4x মাইনাস 5 এরও সমান হচ্ছে। যেমন আমি যদি বলি রহিম সমান করিম সমান সেলিম, তাইলে আমি রহিম সমান করিম এটাও যেমন ঠিক, তেমনি রহিম সমান সেলিম এটাও ঠিক, তাই কি না সেটা বলো। হ্যাঁ, জি স্যার। আচ্ছা, জি স্যার। তেমনি এখানে y হচ্ছে মনে করো রহিম, 1 মাইনাস 2x হচ্ছে করিম, 4x মাইনাস 5 হচ্ছে সেলিম। এখন রহিম হচ্ছে করিমের সমান, করিম সেলিমের সমান, তাইলে আমি বলতে পারি রহিম করিমের সমান এবং রহিম সেলিমের সমান। ব্যাপারটা এরকম, কি বুঝতে পারছো? আচ্ছা, জি স্যার। এইবার দেখো এজন্য প্রত্যেকটি লেখে কয়েকটি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করা হলো। আচ্ছা, এবং গত ক্লাসে কিন্তু এই যে মানে এই অনেকটা এক্স ও ওয়াই চলক বিশিষ্ট একটি দ্বিচলক বিশিষ্ট সরল সমীকরণের লেখ কিরকম হয় এটা আমরা গত ক্লাসে উদাহরণের মাধ্যমে দেখিয়েছি। আচ্ছা, এখন এখানে কিন্তু এই ছক কাগজে আমরা একই অক্ষ নিব, তারপরে একই মেজারমেন্ট করে আমরা দুটি লেখ পাবো। দেখো কিভাবে হয়। তাহলে এখানে এই অংশটুকু তোমরা একটু খাতায়, কি তোমাদের কাছে তোমরা একটু যদি নোট করা একটু নোট করে নাও এই অংশটুকু। স্যার আমি কালকে আচ্ছা, ঠিক আছে, নোট করে নিয়েছো? আচ্ছা, যারা নোট করনি তারা নোট করে নাও, আর স্যার যদি আমি একটু করতেছি। আচ্ছা ঠিক আছে, এটা একটু নোট করে নাও। এই উদাহরণ 8 থেকে এই যে একদম নিচের পর্যন্ত যা আছে সেটি একটু নোট করে নাও, এবং একটু দ্রুত এটা তোমরা করা একটু নোট আছে। করো, আমরা পরবর্তী কাজ শুরু করে দিব। হুম, যারা হ্যাঁ, এখন একটু দ্রুত নোট করো, আমরা কিন্তু পরবর্তী কাজ শুরু করে দিব। স্যার শেষ। আচ্ছা, ঠিক আছে, তাহলে তোমরা এইটুকু যেহেতু নোট করলে পরবর্তী কাজটা বুঝতে সহজ হবে, তাহলে আমরা পরবর্তী স্লাইডে যাই। এই যে দেখো, এই যে y ইকুয়াল টু 1 মাইনাস 2x আর y ইকুয়াল টু 4x মাইনাস, একটু পাশাপাশি লিখেছি কিন্তু একটু দূরত্ব বজায় রেখে লিখেছি, এটা দেখতে পাচ্ছ কি না? দেখতে পাচ্ছ? দেখতে জি পাচ্ছ স্যার। কি জি না? স্যার। আচ্ছা, এখন আমরা এবার প্রথম সমীকরণটা নিয়ে কাজ করব, y ইকুয়াল টু 1 মাইনাস 2x। আচ্ছা, এখন এইটা একটু খাতায় লেখো, এই যে y ইকুয়াল টু 1 মাইনাস 2x, এটি একটু লেখো। লেখা লেখা হলে আমাকে বলবা। এই যে y ইকুয়াল টু 1 মাইনাস 2x জি স্যার। লেখা হয়েছে? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, এখন আমি যেভাবে বলবো সেভাবে একটু করো। এখন এখানে এবার এক্স এর আমি নিজের ইচ্ছে মতো কিছু মান আমি ধরে নিতে পারি। আচ্ছা, প্রথমে এক্স ইকুয়াল টু 0 এটি খাতায় লেখো। এক্স ইকুয়াল টু 0 খাতায় লেখো। জি স্যার। লিখেছো? জি স্যার।
আচ্ছা, এবার তোমরা যে সমীকরণটা লিখেছো, প্রথম সমীকরণটা y ইকুয়াল টু 1 মাইনাস 2x, এখন x ইকুয়াল টু 0 হলে এই সমীকরণ থেকে y এর মানটা বের করো হিসাব করে বের করে আমাকে বলো যে y সমান কত হয়েছে। x ইকুয়াল টু 0 হলে y সমান কত হবে সেটা প্রথম সমীকরণটা থেকে বের করো। একটু দ্রুত বের করলে ভালো হয়। হ্যাঁ, কত হয়? 1 1 হয়। কারণ এই যে কারণ x সমান 0 লিখেছো, তাইলে এখানে এই যে কারণ সরলের নিয়ম অনুযায়ী বিয়োগ আর গুণের মধ্যে গুণের কাজ আগে করতে হয়, তাইলে x এর জায়গায় 0 হলে 2 এর সাথে 0 গুণ হবে, 2 এর 0 0, আর 1 থেকে 0 বিয়োগ করলে 1 হবে। কি বুঝতে পারছো খাদিজা আহনাফ? 1 হ্যাঁ, জি স্যার। আচ্ছা, তাহলে x সমান 0 হলে y সমান 1 পাওয়া যাচ্ছে। এবার x খাতায় লেখো x ইকুয়াল টু -1। x ইকুয়াল -1। হ্যাঁ, এখন x এর আরেকটা মান নাও -1 থেকে এই প্রথম সমীকরণ থেকে y সমান কত বের হলো সেটা একটু হিসাব করে আমাকে বলো। হ্যাঁ, মানে x ইকুয়াল টু আমি -1 ধরতে বলেছি, ধরে দেখো যে y এর মান কত হয়। একটু চটপট হিসাবটা করে নাও। স্যার 3। হ্যাঁ, 3 হয় না? হ্যাঁ, জি কারণ স্যার। x এর জায়গায় -1 যদি বসাও অবশ্যই যথারীতি, কারণ 2 এর আগেও মাইনাস, 1 এর আগেও মাইনাস, আর গুণের সময় মাইনাসে মাইনাসে প্লাস হয়, তাহলে এখানে যে 1 1ই থাকবে, তারপর এখানে মাইনাসে মাইনাসে একটা প্লাস বসবে, আর 2 এর সাথে 1 গুণ হয়ে 2 হবে, 1 আর 2 যোগ করে 3 হবে। তাহলে x 3 হবে। ইকুয়াল টু -1 হলে y সমান 3 হচ্ছে। বুঝতে পেরেছো তো, তাই না? এইবার জি জি স্যার। স্যার। এবার x এর আরেকটা মান নাও, x ইকুয়াল টু 2। এটা নাও, x ইকুয়াল টু 2। হ্যাঁ, এখন x এর জায়গায় 2 বসিয়ে দেখো যে y স্যার সমান কত -3। আসছে। হ্যাঁ, y সমান কত আসছে? হ্যাঁ, y স্যার সমান কত? -3। -3। এবার -3। হ্যাঁ, এখন x এর আমি তিনটা মান থেকে আমি y এর তিনটা মান পেলাম, এবং x আর y সংশ্লিষ্ট মানগুলোকে নিয়ে আমরা একটা ছক কাগজে এভাবে উপস্থাপন করব। দেখো সবাই ছকটা একটু দেখো। এই যে দেখো তো তোমাদের এই যে ছক কাগজ থেকে দেখো যে তোমাদের মানে রেজাল্টের সাথে এই ছক কাগজটা মিলেছে কিনা দেখো। ওই যে x যখন -1 আসছে, y সমান 3 আসছে কিনা সেটা বলো। জি স্যার। আবার x সমান যখন 0 হয়েছে বসিয়েছিলা, y সমান 1 হয়েছে কিনা সেটা বলো। জি স্যার। আবার x সমান যখন 2 বসিয়েছিলা, y সমান -3 হয়েছে কিনা -3। সেটা বলো। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। এখন তাহলে আমাদের প্রথম জি সমীকরণে আমি x স্যার। এর তিনটা ইচ্ছামূলক মান -1 0 2 আমরা ধরেছি, তার উপর ভিত্তি করে y এর তিনটা মান বসিয়েছি, এবং x ও y এর মানগুলোকে সংশ্লিষ্ট মানগুলোকে আমি এই যে এই টেবিলের মাধ্যমে উপস্থাপন করেছি। ঠিক একই কাজটা আমি দ্বিতীয় সমীকরণে বসাবো। এখন দ্বিতীয় সমীকরণটা একটু খাতায় লেখো যে y ইকুয়াল টু 4x - 5। এটি একটু লেখো। স্যার আবার বলেন তো। এই যে এখানে দেখা যাচ্ছে, এই যে স্লাইডে দেখতে পাচ্ছ না? লিখছি তো। ও স্যার ওটা স্যার। হ্যাঁ, এখন এবার x এর একটা মান তুমি নাও, x ইকুয়াল টু 0 লেখো। 0 লিখে দেখো যে y সমান কত হয়। x সমান 0 লিখে লেখো যে y সমান কত হয়। x সমান 0 লেখো, লিখে এবার এই সেকেন্ড ইকুয়েশন থেকে দেখো যে y সমান কত পাওয়া যায়।
স্যার -5। হ্যাঁ -5, কারণ এখন তো তোমাদের কারণ 4 শূন্য কি শূন্য, শূন্য থেকে 5 বিয়োগ করা হচ্ছে, তার মানে ছোটটা থেকে 0 হচ্ছে ছোট, 5 হচ্ছে বড়। যখন ছোটটা থেকে বড়টা বিয়োগ করা হয় তার মানে এটা হচ্ছে যে তখন বড়টাকে প্রায়োরিটি দেওয়া হয়, যেহেতু 0 আর 5 এর মধ্যে 5 বড় আর 5 এর আগে মাইনাস, তাহলে আগে মাইনাস হবে। তারপরে আর অপোজিট সাইন থাকলে তোমরা জানোই যে যোগ হবে, 0 মানে কি আমরা +0 বলতে পারি, তাহলে 5 থেকে 0 বিয়োগ করলে 5 হবে। তাইলে x ইকুয়াল টু 0 হলে y ইকুয়াল টু -5 হয় কিনা সেটা বলো। জি স্যার। আচ্ছা এইবার x এর আরেকটা মান বসাও, x ইকুয়াল টু 2 বসাও, 2 2 বসিয়ে দেখো যে y সমান কত হয়। x ইকুয়াল টু 2 এখন লেখো খাতায়, লিখে দেখো যে এবার y সমান কত পাওয়া যায় সেটা এবার বলবা। আহনাফ হিসাব স্যার করো। -9। মাইনাস কি বুঝতে পারলাম না, -9 হয়? -9। -9 স্যার -5 কিভাবে হলো? আমি x সমান 2 9 স্যার। কিভাবে 9 কিভাবে হলো সেটা বলো না। এখানে দেখো y ইকুয়াল টু 4x - 5, x এর জায়গায় তুমি 2 বসিয়েছো, তাহলে তাহলে 5 কিভাবে হয়? এই যে y ইকুয়াল টু 4x - 5, এখন x এর জায়গায় এখানে 2 বসাও, তাহলে 2 বসিয়ে 40 দেখো 40 কি 340 কি কি বলছো আহনাফ, তুমি বলো 4 এর সাথে x টা কি হয়েছে? আহনাফ বলবে 4x যে হয়েছে 4 গুণ আর x গুণ এ, গুণ হ্যাঁ গুণ হয়েছে, তাহলে x সমান 2, তাহলে এখন তাহলে 4 এর সাথে কোনটা গুণ হচ্ছে? x গুণ হয়েছে। হ্যাঁ এখন x সমান তো 2, তাহলে x এর জায়গায় কি 2 বসবে কিনা সেটা বলো। জি স্যার। হ্যাঁ তাহলে x এর সাথে যদি 2 বসে তাহলে এখানে কার সাথে কোনটা গুণ হচ্ছে? 4 এর সাথে x আবার x 4 এর সাথে x, x তো বুঝলাম, x সমান কত ধরছো, x সমান কত? 2 2, হ্যাঁ তাহলে 4 এর সাথে x গুণ হওয়া মানে 4 এর সাথে কি গুণ হওয়া? 2 গুণ হওয়া। হ্যাঁ 4 এর সাথে কি গুণ হচ্ছে? 2 গুণ হ্যাঁ 4 এর সাথে 2 গুণ করলে কত হয়? 8। 4 এর সাথে, হ্যাঁ 4 এর সাথে 2 গুণ করলে 42 8 হয়, তাহলে 8 থেকে এবার কি করতে হবে? 42 y কেমনে 8 হয়? আবার বুঝি নাই, আবার বলো খাদিজা। 8 হ্যাঁ 4 দুগুণে না 8, স্যার না বলতেছে 42। ঠিক করে তোমরা উত্তরটা দাও। তোমরা এই যে 4 এর সাথে 2 গুণ করলে 8 হচ্ছে, এবার তার এখানে একটা -5 আছে নাকি নাই সেটা আমাকে বলো। জি স্যার। হ্যাঁ তাহলে তাইলে 8 এর সাথে 5 কি করতে হবে? বিয়োগ করতে হবে। হ্যাঁ 8 থেকে 5 বিয়োগ করলে কত হয়? -3। কিভাবে 8 থেকে 5 বিয়োগ করলে -3 কিভাবে হলো বলো খাদিজা। শুধু 2 হয় না। তোমরা কি বুঝে কথা বলছো না না বুঝে কথা বলছো? আহনাফ তো না বুঝেই কথা বলছে। খাদিজা স্যার 8 শুধু থেকে, 3 হবে। তুমি আগে বলো 3 হবে না -3 হবে সেটা আমাকে বলো। 8 থেকে 5, 8 - 5, তাহলে এটা কি 3 হবে না -3 হবে? 8 বলতে কোন 8 কে বোঝায়, +8 কে বোঝায় না -8 কে বোঝায় সেটা বলো। হ্যাঁ +8, তার মানে 8 তার মানে 8 এর আগে প্লাস আর 5 এর আগে মাইনাস। প্লাস 8 কে বোঝায়। হ্যাঁ 8 বলতে +8 কে বোঝায়, তার মানে 8 মানে +8, আর তাহলে 8 এর আগে প্লাস আছে, 5 এর আগে মাইনাস আছে। এবার বলো সেম সাইন না অপোজিট সাইন? অপোজিট সাইড। অপোজিট সাইন থাকলে কি করি? বড়টাকে হ্যাঁ প্রায়োরিটি দেই। বড়টাকে প্রায়োরিটি দেই। এখানে কে বড় কে ছোট সেটা আমাকে বলো। কে বড় কে ছোট? 8 বড় 5 ছোট। হ্যাঁ 8 বড় 5 ছোট। এখন এবার বলো যে এখানে বড়টার আগে কি সাইন?
প্লাস প্লাস। তাহলে এখানে আমরা যখন হিসাব করব প্লাস হবে না মাইনাস হবে? প্লাস হ্যাঁ প্লাস প্লাস হবে। হবে। হ্যাঁ হ্যাঁ প্লাস হবে, কারণ বড়টাতে প্লাস থাকলে প্লাস, বড়টাতে মাইনাস থাকলে মাইনাস, তাহলে প্লাস হবে। এবার বলো অপোজিট সাইন থাকলে যোগ হবে না বিয়োগ হবে? বিয়োগ হবে। হ্যাঁ বিয়োগ হবে। মাইনাস তাইলে 8 থেকে 5 বিয়োগ করলে কত হয়? 3। 3। তাহলে এই 3টা কি প্লাস? আচ্ছা 3, তাহলে কি প্লাস 3 হলো না? সেটা বলো। জি স্যার। হ্যাঁ তাহলে প্লাস 3 কে আমি শুধু 3 বলতে পারি কিনা সেটা বলো। জি স্যার শুধু হ্যাঁ তাহলে জি স্যার। এতক্ষণ ধরে তোমরা এগুলো কি উল্টাপাল্টা কথা বলছো কেন? তাইলে x সমান যখন 2 আসলো তাহলে y সমান কত পাওয়া গেল? 3। 3 পাওয়া গেল। আচ্ছা এবার x এর আরেকটা মান নাও। এবার x সমান এবার 3 লেখো, x সমান 3 খাতায় লেখো। লিখি স্যার। লিখেছো? এইবার y মানটা কত হয় সেটা বের করো। x সমান 3 হলে y সমান কত হবে সেটা বের করো। x সমান 2 ক্ষেত্রে যেভাবে হিসাব করে বের করেছো, এখন x সমান 3 হলে সেভাবে হিসাব করে বের করো। স্যার 7। হ্যাঁ 7 হবে, ঠিক আছে। এগুলো তো সময় নিলে হবে না। তাইলে একটু বলি, x সমান যখন 0 আমি লিখছিলাম তখন y সমান কত আসছিল? খাতা দেখে বলো। x ইকুয়াল টু যে 0 যে প্রথমে লিখছিলাম, হ্যাঁ y সমান 5 ছিল। বুঝতে পারলাম না, আর একটু স্পষ্ট করে বলো খাদিজা। x ইকুয়াল টু যখন 0 খাতায় লিখছিলা সেখান থেকে y কত মান ছিল। আসছে? -5 আসছিল। -5 আচ্ছা এবার x সমান যখন 2 তখন, -5। হ্যাঁ এবার x সমান যখন 2 তখন y সমান কত এসেছে? x সমান 2 তাহলে y সমান তখন কত এসেছে? আবার মাইনাস। 3। ঠিক করে বলো খাদিজা, তুমি কিন্তু অনেক ভুল বলছো। না স্যার -3। হ্যাঁ 3 হবে, শুধু 3। এবার x সমান যখন 3 তখন y সমান কত এসেছে? 7। হ্যাঁ 7। এগুলো হিসাব ভুল করলে চলবে না, এগুলো 6 থেকেই শিখানো হয়। এবার দেখো এবার এই ছকটা একটু দেখো, এই ছকের সাথে তোমাদের হিসাব মিলেছে কিনা একটু খেয়াল করো। জি স্যার। হ্যাঁ তাহলে এই প্রথম সমীকরণটাতে আমি এক্স এর 3টা ইচ্ছামূলক মান নিছিলাম, -1, 0, 2। এখান থেকে y এর সংশ্লিষ্ট মানগুলো পেয়েছি এবং ছক কাগজে এটা বসিয়েছি। আর দুঃখিত, ছকে বসিয়েছি। এরপর দ্বিতীয় যে সমীকরণে এক্স এর আবার 3টা নিজের মতো মান নিচ্ছি, 0, 2, 3। তখন y এর যে মানগুলো পাওয়া গেছে সেটাকে আমি আরেকটা টেবিল করে বসিয়েছি। এই দুইটা ছক তোমরা বুঝতে পেরেছো কিনা সেটা বলো। জি স্যার জি আচ্ছা স্যার। এখন দেখো, এইবার প্রথম ছকটা দেখো। প্রথম ছকে x এর মান যখন -1, y মান 3, তাইলে -1, 3 এটাকে একটা জোড়া হিসেবে বানাতে পারি কিনা, -1 আর 3 মিলে? হ্যাঁ করতে পারি কিনা? জি স্যার। আবার ঠিক জি একইভাবে স্যার। 0, 1 এটাও একটা জোড়া হয় কিনা সেটা বলো। এই যে আমি পয়েন্টারটা যে ঘুরাচ্ছি, এই যে 0 আর 1 মিলে এটা একটা জোড়া হয় কিনা? হয় নাকি হয় না? জি স্যার। এবার দেখো, এবার তৃতীয়টা যে 2 আর 2 -3, উপরে 2 নিচে -3, এই যে এটাও কিন্তু আরেকটা জোড়া হয়। তাইলে একটা জোড়া হচ্ছে -1, 3, একটা দ্বিতীয় জোড়াটা হচ্ছে 0, 1, আর একটা আছে 2, -3। এইটুকু তোমরা বুঝতে পেরেছো কিনা সেটা বলো। জি স্যার। এখন আমরা এবার এই প্রথম ছকটা নিয়ে কাজ করব। দেখো প্রথম ছকে কিভাবে তোমরা লিখবে। এই যে পড়ো, এখানে কি লেখা আছে একটু পড়ো। কাগজে এক্স অক্ষ বরাবর 5টি ক্ষুদ্রতম বর্গের বাহুর দৈর্ঘ্য 1 একক এবং তারপর y অক্ষ হ্যাঁ পড়ো। y অক্ষ বরাবর 5টি ক্ষুদ্রতম বর্গের দৈর্ঘ্য 2 একক ধরে প্রথম সমীকরণের লেখ স্থিত। হ্যাঁ
within first bracket -1, 3 এই যে মাইনাস ওয়ান within কমা first থ্রি, bracket 0 হ্যাঁ এই যে 0,1, হ্যাঁ জি স্যার হ্যাঁ, এবং এবং তৃতীয়তে যে 2,-3 বিন্দুগুলো 2, ছকের মধ্যে -3 স্থাপন করা হলো, বিন্দুগুলো যোগ করে একটি সরলরেখা পাওয়া গেল। এইটুকু তোমরা বুঝতে পারছো কিনা সেটা বলো। জি স্যার। আচ্ছা, এখন তোমরা চাইলে এটা একটু খাতায় লিখতে পারো। এই যে ঠিক এই প্রথম থেকে এই অংশটুকু একটু খাতায় লিখতে পারো, একটু লেখো খাতায়। বা প্রথমটা না লিখলেও তোমরা যে শুধু নীল লেখাটা লিখলেও হবে, কারণ এটা আমি আবার পরে ভিডিও আকারে এবং ছবি আকারে পাঠিয়ে দিব। স্যার হ্যাঁ বলো। আর যে আপনি একটু ডাউনলোডের ফাইল পাঠান, হ্যাঁ একটা পাঠিয়েছিলাম, ওটা কি ডাউনলোড ওটা কিভাবে ডাউনলোড করে ওটা ভিডিও আমার ইনবক্সে দিয়ে দিন। হ্যাঁ স্যার আমিও পারি নাই আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ওটা জেপিজি করে তোমাদের ইয়েতে মেসেঞ্জারে পাঠিয়ে দিব। তাইলে আমার এটা মনে হয় ওই ভিডিওটা এক্সপিএস ফাইলটা মনে ইনস্টল করা নাই তোমাদের ইয়েতে, মানে ডিভাইসে মনে ইনস্টল করা নাই। ঠিক আছে, আমি ওটা জেপিজি করে ছবি আকারে পাঠিয়ে দিব, তাহলে তোমরা ইয়ে হতে পারবে। আর ছবি কি মানে কিভাবে ডাউনলোড করে ওটা এটা ইউটিউব থেকে শেয়ার করে আমার ইনবক্সে পাঠিয়ে দিন। আমি সেটা, আচ্ছা ঠিক আছে, আমি পাঠিয়ে দিব। হ্যাঁ এটা লেখাটা শেষ করো। হ্যাঁ লেখা হয়েছে, কারণ আমাদের কিন্তু আরো কাজ আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এইখানে একটু লেখাটা পড়ো যে ছক কাগজে এক্স অক্ষ, তাহলে আমরা একটা গ্রাফ পেপার নিব এবং গ্রাফ পেপারটাকে আমরা প্রথমে আড়াআড়ি ভাঁজ করব, লম্বালম্বি ভাঁজ করব, ভাঁজ করে ওই ভাঁজটা যেখানে পড়েছে এক্স অক্ষ বরাবর অনুভূমিক সরলরেখা নিব এবং দুই পাশে অ্যারো সাইন দিব এবং দুই পাশে এক পাশে বাম পাশে এক্স প্রাইম ডান পাশে এক্স লিখব। ওয়াই অক্ষেও ওই যে ওই লম্বালম্বি মাঝখান বরাবর আরেকটি খাড়া সরলরেখা আঁকবো এবং উপরে ওয়াই নিচে ওয়াই প্রাইম আঁকবো এবং ছেদ বিন্দুটাকে ও দিয়ে চিহ্নিত করব। এবং এইখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার দেখো যে বরাবর 5টি ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্যকে 1 একক, তার মানে ওখানে দেখবা যে ছক গ্রাফ পেপার কিনলে দেখবা ছোট ছোট অনেক ক্ষুদ্রতম বর্গ আছে, ওটা 5টা বর্গের বাহুকে 1 একক এবং এইটা। আচ্ছা যাই হোক, এটা তোমার খাতায় লিখেছো, তোমার ছবিটা দেখলে বুঝবে। আচ্ছা এইবার দেখো এই যে এই কাজটা যে করেছে -1,3, 0,1, 2,-3, এই বিন্দুগুলো আমরা পেয়েছি কিভাবে, এই প্রথম ছকটা থেকে। এইটুকু তো তোমরা বুঝতে পারছো তাই না? হ্যাঁ জি এই স্যার। যে জি স্যার খেয়াল করো -1 নিচে 3, এই যে -1,3, আবার 0, 0 নিচে 1, এই যে 0,1, তারপরে আবার যে 2, 2 নিচে -3, 2, এইটুকু এই যে বিন্দুগুলো যে স্থাপন করেছি সেটা প্রথম ছক থেকে কিন্তু পেয়েছি। বুঝতে পেরেছো সবাই? দ্বিতীয় শখ থেকে এখনো দ্বিতীয় ছকে আসিনি, আমার প্রথম ছক। এই যে এই টেবিলটার কথা বলছি, এই যে সাদা টেবিলটা যে ও দেখতে পাচ্ছ, প্রথমটা। তোমার স্লাইডে একটা সাদা টেবিল দেখতে দুইটা পাশাপাশি সাদা টেবিল দেখতে পাচ্ছ স্যার কিনা? প্রথমটা না? জি স্যার। হ্যাঁ, এখন এইবার দ্বিতীয় সাদা টেবিলে দেখো এই যে 0 আর -5 মিলে এটা হচ্ছে একটা বিন্দু, 2,3 এটা একটা বিন্দু, 3,7 এটা একটা বিন্দু। এখন এই লেখাটা একটু তোমরা একটু দেখো, এই যে আবার একই অক্ষযুগল, তার মানে ওই সেম গ্রাফ পেপার নিবা, সেম অক্ষযুগল নিবা এবং একই পরিমাপের একক নিয়ে এবার দ্বিতীয় সমীকরণ এই যে দেখো দ্বিতীয় ছকটাতে এই যে উপরে 0 নিচে -5 দেখতে পাচ্ছ কি না সেটা বলো। এই যে এদিকে খাদিজার আহনাফ, এই যে পয়েন্টারটা যেখানে, এই যে উপরে 0 নিচে জি -5 স্যার দেখতে জি পাচ্ছ স্যার কি দেখতে না? পাচ্ছি। জি স্যার এই যে এই জন্য লিখছি 0,-5। দেখতেছি। আবার এখানে উপরে 2 নিচে 3 দেখতে পাচ্ছ কি না?
এই যে জি এখানে স্যার। এই যে দ্বিতীয় চোখটা দ্বিতীয় ছকের দিকে যাবে, এই যে উপরে 2 নিচে 3, এই যে এবার পয়েন্টারটা এখানে নিয়ে এসেছি 2,3, আমার পয়েন্টারটা যেদিকে তুমি সেদিকে চোখ রাখবে। এবার এখানে দেখো যে এই যে পয়েন্টারটা কি, যে 3 পাশে পয়েন্টারটা বসিয়েছি, উপরে 3 নিচে হচ্ছে 7, এই যে 3 7 দেখতে পাচ্ছ কি না? জি স্যার। এই যে এখানেও লিখছি 3, মানে ঠিক একই অক্ষরযুগল এবং একই মেজারমেন্ট নিয়ে বিন্দুগুলোকে ছক কাগজে স্থাপন করা হলো, প্রথমটার বিন্দুগুলো যোগ মতো। করে আরেকটি সরলরেখা পাওয়া গেল। কি বুঝতে পারছো সবাই? জি স্যার, প্রথমটার মতোই। হ্যাঁ, জি স্যার। প্রথমটার মতো। তাইলে এই নীল লেখাটা একটু খাতায় লিখে নাও। আমাদের হাতে বোধহয় আর এই যে এই 3 মিনিট আছে, এর মধ্যে ওটা লেখাটা শেষ করো, কারণ আমি একটু পরে আরেকটা লিংক পাঠাবো। এটা আগে, তার আগে এটা শেষ করে নাও। ওকে স্যার। শেষ স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন এবার দেখো যে পরের লেখাটা, এই যে দেখো নিচে নিচে কি লেখা আছে, একটু পড়ো তো দেখি। এই যে নিচে এই যে দেখা দয়ের ছেদ বিন্দু মনে করে পি, ছক কাগজ থেকে দেখা যায় পি বিন্দুর ভুজ সমান 1। 1। এবং তোমরা যখন গ্রাফ পেপারে যখন দেখা যাবে কি যে রেখা দুইটা পরস্পরকে ছেদ করছে, আর ছেদ বিন্দুটার স্থানাঙ্ক যদি বের করতে যাও তাহলে ভুজ কিন্তু 1 পাওয়া যাবে। এবং তাহলে এই 1টাই হচ্ছে হচ্ছে এই যে ওই যে সমীকরণটা যে দিয়েছিলাম, যে এক চলক বিশিষ্ট যে সরল সমীকরণ, যেটা ছিল y যে 1 - 2x = 4x - 5, ওই সমীকরণেরই এটা সমাধান। এই যে সুতরাং নির্ণেয় সমাধান x = 1। কি এটা বুঝতে পারছো সবাই? আচ্ছা, জি যাই স্যার। হোক, এটা বোঝার কথা না, কারণ এটা গ্রাফ পেপারটা না দেখলে এটা পুরোপুরি ক্লিয়ার হবে না। তাহলে আমি আরেকটা, এখন এখান থেকে আমি এবার আরেকটা লিংক পাঠাচ্ছি, তোমরা রুমেই সবাই থাকো, আমি এখনই একটা লিংক পাঠাচ্ছি।